নমস্কার। আমরা এই মুহূর্তে রয়েছি বিশিষ্ট কংগ্রেসের নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে। বেঙ্গল পলিটিক্সে আপনাকে নমস্কার। নমস্কার। বলছি যে বলা হচ্ছে যে কংগ্রেসের সঙ্গে যে জোট হলো না, মানে বামেদের আর কি, বিশেষ করে সিপিএমের, এটা একটা মহাভুল হয়েছে, আপনি মানেন? দেখুন, এটা তো পলিটিক্সে তো কোনো জিনিসটাই স্থায়ী হয় না। পলিটিক্সে সব কিছু পরিবর্তনশীল। লেফটের সঙ্গে আমরা একসঙ্গে লড়াই করেছি, আলাদাও লড়াই করেছি। আচ্ছা। 2006 সালে আমরা তো আলাদাই লড়েছিলাম, 21টা সিট পেয়েছিলাম। আচ্ছা। তৃণমূল পেয়েছিল 30টা সিট। আবার সিপিএমের সঙ্গে বা লেফটের সঙ্গে একসঙ্গে হয়েও আমরা 0 পেয়েছি। সুতরাং কোনোটাকেই যদি আপনি বলেন যে এইটাই হচ্ছে মানদণ্ড, সেটা ভুল হচ্ছে। আসলে মানুষের মন এত পরিবর্তিত হয়, আচ্ছা। সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে যদি আমরা না পারি, তাহলে মানুষের চিন্তাধারাকে ভোট বাক্সে প্রতিফলিত করা সম্ভব না। আচ্ছা। তো আমাদের গ্রাউন্ড লেভেলে যারা কংগ্রেস কর্মী, তাদের মনে হয়েছে যে বাম এবং কংগ্রেসের একসঙ্গে লড়াইয়ের ফলে বহু ক্ষেত্রে দেখা গেছে বামদের যারা চিরকালীন ভোট দিয়ে থাকেন এবং যারা কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে বামপন্থী রাজনীতি করে আসছেন দীর্ঘকাল ধরে, বছরের পর বছর ধরে, তারা মেনে নিতে পারছেন না। আচ্ছা। কংগ্রেসের ক্ষেত্রেও তাই হয়েছে। তার ফলে তারা মনে করেছেন যে আমাদের একক লড়াই করে দেখা যাক না কি দাঁড়ায়। তো সেটাই আমরা চেষ্টা করেছি। তা মানে দুবার তো জোট হয়েছিল, এবারে যে জোটটা হলো না, তার পিছনে কারণটা কি? মূল কারণটা কি? মূল কারণটা একটাই, সে মূল কারণটা হচ্ছে যে কংগ্রেস কর্মীদের অভিযোগ হচ্ছে যে আমাদের হাজার হাজার কংগ্রেস সমর্থক তারা ভোট দিতে পারেন না। আচ্ছা। ভোট দিতে পারেন না মানে তারা হাত চিহ্ন পায় না। আচ্ছা। তারা চায় যে আমরা অন্তত একবার আমাদের সুযোগ দাও। আচ্ছা। আচ্ছা। আমরা হাত চিহ্নে ভোটটা দিতে চাই, নিজের পার্টিকে পছন্দ মতো ভোট দিতে চাই। তাদের এই যে প্রত্যাশা আকাঙ্ক্ষা, এটাকে ফেলে দেওয়া যায়নি, তাই হয়নি। আচ্ছা। এখন আপনি বলতে পারেন এটা কি ভালো হবে কি মন্দ হবে তা আমি জানি না, সেটা তো ভবিষ্যৎ ব্যাখ্যা করবে। কিন্তু মানুষের বা কংগ্রেস কর্মীদের এবং কংগ্রেস সমর্থকদের মনোভাবকে প্রতিফলিত করার জন্যই সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের পরিণামটা পরে দেখা যাবে কী দাঁড়ায়। কিন্তু এই যে 294টা আসনেই আপনারা আলাদাভাবে লড়বেন, এই 294টা আসনে প্রার্থী দেয়া, ভোটের প্রচার করা, ভোটের প্রচার একটা খুব চারটিখানি ব্যাপার না, এবং আরও অনেক আনুষঙ্গিক অনেক কিছু থাকে, জনসংযোগ যাত্রা, জনসংযোগ করা, এগুলো করার মতো আপনাদের সামর্থ্য আছে, মানে সংগঠন আছে? সংগঠন যে জায়গায় দাঁড়িয়ে আছে তাতে তো ধরুন আমাদের 294টা আসনে প্রায় 1500-র ওপরে অ্যাপ্লিকেশান এসছে। আচ্ছা। 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 প্রার্থী হওয়ার জন্য? হ্যাঁ। আচ্ছা। সুতরাং জনসংযোগ যে হবে না, আচ্ছা। এরকম মনে করার কোনো কারণ আছে বলে তো আমার মনে হয় না। তো এই এক একটা কনস্টিটিউয়েন্সি 5-7 জন করে যে নাম এসছে, এই 5 জন লোকই যদি মাঠে নামে, তাহলে পরে জনসংযোগটা মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়ে যাবে। 5 জন নামবেন তো? মানে কংগ্রেসের ক্ষেত্রে তো দেখা যায় যে রামকে ক্যান্ডিডেট করা হলো, শ্যাম আর বাড়ি থেকে সেরকম একটা গোসা তো থাকেই। আচ্ছা। তবে সেই গোসাটাকে কাটিয়ে দিতে হবে আর কি। জোট না হওয়ার জন্য সিপিএম, বিশেষ করে মোহাম্মদ সেলিম তো বলেই দিয়েছেন যে শুভঙ্কর তৃণমূল ঘষা, এবং শুভঙ্কর বাবুর জন্যই জোটটা হলো না। আপনি এটা কতটা? না, এটা ঠিক কথা নয়। আচ্ছা। শুভঙ্করের কে এইভাবে দোষারোপ করাটা ঠিক নয়, কারণ কংগ্রেস ওয়ার্কারদের যে মনোভাব, সেটা অ্যাজ প্রেসিডেন্ট ওর কাছে এসছে এবং সেই মনোভাবটা ও সবাইকে ব্যাখ্যা করেছে। আচ্ছা। তো সেলিম একটা অলিখিত জোট কিন্তু এখনও চাইছেন কংগ্রেস কর্মীদের। উনি দেখুন, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যেমন ধরা যাক, অনেকে আমায় বলেছে যে যেখানে আপনাদের পার্টি বা আপনাদের ক্যান্ডিডেট যদি সেই রকম ভালো না হয়, দুর্বল হয়
বা সিপিএমে দুর্বল হয় বা আইআরএসের দুর্বল হয়, তাহলে আপনারা কি করতে পারেন? আচ্ছা, তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই এটা কথা বলতে হবে, যাতে একটা যে প্রার্থী সবল হবে সেই প্রার্থীকে সমর্থন করা। এখন সেটা তো এই মুহূর্তে বলা মুশকিল। মানে প্রার্থী তালিকা ঠিকঠাক হওয়ার প্রার্থী পরে- তালিকা ঠিকঠাক হওয়ার পর সত্যি সত্যি সেটা আমার উপরে নির্ভর করে না বা লিডারশিপের উপরে নির্ভর করবে না, এটা সম্পূর্ণভাবে কিন্তু নির্ভর করবে গ্রামীণ স্তরে বা বেস লেভেলে মাটিতে যারা সাধারণ কর্মী এবং সাধারণ জনতা রয়েছে, আচ্ছা আচ্ছা। তাদের মানসিকতা, তাদের চিন্তাধারার উপরে নির্ভর করবে। মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরের পরে আজকে যা পরিস্থিতি, মানে একটা সময় সবটাই তৃণমূলে চলে গিয়েছিল, কংগ্রেস কার্যত সাইনবোর্ড হয়ে গিয়েছিল, সেই জায়গাটা থেকে কি কংগ্রেস রিভাইভ করতে পেরেছে? দেখুন, কংগ্রেস তো এই এত না কংগ্রেস নাই, কংগ্রেস সাইনবোর্ড এসব বলার পরও তো কংগ্রেস একটা এমপি জিতে এসছে তো। হ্যাঁ, সেটা ঠিক। আচ্ছা, তো বামেদের মতোই আপনাদের একটা কথা জিজ্ঞেস করা হচ্ছে, যেটা বামেদেরও আমরা জিজ্ঞেস করছি, শূন্যের গেরো কি কাটবে? হ্যাঁ, শুনলে গেলেও তো কাটবে, এ ব্যাপারে তো কোনো সন্দেহই, কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ। তো কতগুলো আসন আপনারা পেতে পারেন মোটামুটি? এটা আমি বলতে পারবো না। না, তাও একটা আন্দাজ। এটা আপনি না। তো দীর্ঘদিনের সবই রাজনীতি। ঠিকই, এটা বলা মুশকিল। তার কারণটাও আপনাদের বলে দিই। তার কারণ হচ্ছে কোনো রাজনৈতিক দলেরই ক্যান্ডিডেট ঠিক হয়নি। হুম। 2 নম্বর হচ্ছে যে কোনো রাজনৈতিক দলই সেভাবে নির্বাচনে প্রার্থী তালিকা তৈরি করার পর প্রার্থীকে সঙ্গে নিয়ে ভোট যুদ্ধে এখনও নামেননি। ফলে এখনও কিন্তু নির্বাচন যুদ্ধটা শুরুই হয়নি। একটা প্রচার চলছে ঠিকই, বিজেপি বলুন, তৃণমূল বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, প্রচারের ঢাকটা বাজতে শুরু করেছে। আমাদের ঢাকের আওয়াজটা কম, তৃণমূল বিজেপির ঢাকের আওয়াজ অনেক প্রবল, এবং তারা রাস্তায় নেমে মারপিট করছে, বাস ভাঙছে, বাড়ি আক্রান্ত হচ্ছে। ফলে আপনাদের মিডিয়ায় প্রতিদিন তারা আসছে। এখন আমরা আমাদের কর্মীদের তো বলে দিচ্ছি বাস ভাঙারও দরকার নেই, কারো বাড়ি আক্রান্ত হওয়ারও প্রয়োজন নেই, তোমরা মাঠে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিক্স করো, কথা বলো। যে বাইনারিটা তৈরি হয়ে আছে মানুষের মনের ভেতরে, যে পশ্চিমবাংলা মানেই হচ্ছে বিজেপি আর তৃণমূল, সেটা যে মিথ্যা কথা, সেটাকে প্রমাণ করার জন্য সাধারণ মানুষের সঙ্গে কথা বলা। আচ্ছা, অধীর চৌধুরী ভোটে দাঁড়াচ্ছেন এরকম একটা খবর আছে, তো আপনার? আমি জানি না অধীর চৌধুরী ভোটে দাঁড়াবেন কিনা, আমার কাছে কোনো খবর নেই। আর সত্যি সত্যি যদি উনি দাঁড়ান, আমি খুব খুশি হব। বহরমপুর থেকে দাঁড়াবেন এরকম সময়? আমি খুব খুশি হব। আচ্ছা, আপনি কি দাঁড়াবেন যদি? না, আমি আমার দাঁড়াবার খুব, কেন লাস্ট লোকসভা ইলেকশনে আপনি প্রার্থী লাস্ট হয়েছিলেন। লোকসভাতে লাস্টই হয়ে গেছে, আর না। মানে কি তরুণ প্রজন্মের লোকজনদের কি প্রার্থী তালিকায় অগ্রাধিকার অনেক দেওয়া হবে? অনেক অনেক বেশি অগ্রাধিকার পাবে। আচ্ছা, একেবারে তরুণ প্রজন্মে যারা হাতে খড়ি দেয়নি, তাদের এইবার নির্বাচনে হাতে খড়ি হবে। আচ্ছা, সুতরাং হাতে খড়িটা হোক, এটা আমি চাই। আর হাতে খড়ি দেওয়ার জন্য আমাকে যদি কোনো সাহায্য করতে হয় কর্মীদের, আমি সাহায্য করতে প্রস্তুত আছি। আমাদের তরুণদের যেমন রেগুলার রাস্তায় দেখা যায়, তারা দৌড়ঝাঁপ করছে, মিটিং মিছিল করছে, কিন্তু আপনাদের তরুণদের তো সেই অর্থ দেখা যায় না। কিছু তরুণের নাম বলুন না যারা আপনাদের কাছে। আমাদের তরুণরা তো খুবই ভালো কাজ করছে, যেমন মানস ভালো কাজ করছে, সুমন ভালো কাজ করছে, মিতা ভালো কাজ করছে, আশু ভালো কাজ করছে, পার্থ ভালো কাজ করছে। এরকম তো অসংখ্য ছেলে আছে। বিশেষ করে এই তো আপনাদের আসার আগেই আমার সঙ্গে দেখা করে গেল, বেশ কয়েকজন ছেলে এসেছিল, এই একটু আগেই গেল, এই বর্ধমানের ছেলেরা আসার আগে। সবই অল্প বয়সের ছেলে, তারা সবাই ছটফট করছে দাঁড়াবার জন্য, তো দাঁড়ায়। মানে আপনি বলতে চাইছেন যে কংগ্রেস চাঙ্গা হয়ে গেছে এই সিদ্ধান্তের নিশ্চয়ই ফলে? চাঙ্গা হচ্ছে, নিশ্চয়ই। 294টা আসনে একা একা লড়বো, এইটার ফলে কংগ্রেস একটা কংগ্রেসের মধ্যে একটা অনুপ্রেরণা এসছে, আচ্ছা। যে আমাদের লড়তে হবে মাঠে নেমে। আচ্ছা। মাঠে নেমে আমাদের লড়তে হবে, এবং আমরা সব সিটে আসন দিচ্ছি, মানে রাজনৈতিক দল হিসাবে আমরা পিছিয়ে দিই, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। এই যুদ্ধে যাওয়ার প্রস্তুতিটা আমরা নিয়ে ফেলেছি, এইটা মনের ভিতরে একটা অসম্ভব রকমের সাহসের যোগান দিয়েছে। আর আপনি তো ঘুরে এলেন রাজ্যের অনেকটা বড় জায়গায়, আপনি যাকে বলে রেকি করে এলেন আর কি।
তো তাতে সংগঠনের অবস্থা কি বুঝলেন, যে সংগঠন আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে আবার? আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে, সময় লাগবে, আচ্ছা, অস্বীকার করে লাভ নেই, আচ্ছা। এটা সময় লাগবে। উত্তরবঙ্গে প্রিয়াঙ্কা, দক্ষিণবঙ্গে রাহুল, এরা কি প্রচারে আসতে পারেন বলে মনে হয়? হ্যাঁ, দুজনেরই আসার কথা আছে। আচ্ছা, এরকম কথা হচ্ছে, তবে কোথায় কি হবেন সেটা না, বোঝা সেটা তো এখনো ঠিক হয়নি। আচ্ছা, বাংলার ভোটে কি মোদি ফ্যাক্টর হতে যাচ্ছে বিজেপির জন্য? এই যে মোদির এত বড় এখন জনসভা হলো। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ন্যাচারালি তার কথা, তার প্রতিশ্রুতি মানুষের কাছে পৌঁছবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু ভোটের ক্ষেত্রে মানুষকে তিনি কতখানি প্রভাবিত করতে পারবেন সেটা আমার পক্ষে বলা মুশকিল। তবে আমি মোদিজির ভাষণের থেকেও অনেক বেশি গুরুত্ব দিই আরএসএস গ্রাউন্ড লেভেলে মাটিতে কতখানি কাজ করছে এবং তারা মাটিতে কতখানি তাদের দাগ কাটতে পারছেন, সেইটাই কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়। আমাদের কংগ্রেস কর্মীদের লড়াইটা কিন্তু আরএসএসের এই মাটিতে দাগ কাটার বিরুদ্ধে। আচ্ছা। মোদিজি কি বললেন এটা আজকে মানুষ শুনলো, মানুষের মাথায় রইল, কালকে কিন্তু মানুষ ভুলে যাবে। কিন্তু ওই যে মাটিতে দাগ কাটাটা এবং দাগকে মুছে দেওয়া, এইটাই কিন্তু আসল নির্বাচনের বিষয়বস্তু। সেই জায়গাটায় আমরা যেতে চাই। আপনাদের মূল লড়াই তো বিজেপির সঙ্গে, তো বিজেপি না, আমাদের মূল লড়াই বিজেপির বিরুদ্ধেও যেমন কেন্দ্রীয় স্তরে, আচ্ছা, রাজ্য স্তরে তৃণমূলের বিরুদ্ধেও কিন্তু আমাদের লড়াই আছে, এটা অস্বীকার করার নেই। তো বিজেপি কি এবার ক্ষমতায় আসতে পারে? আপনি বলা মুশকিল। দীর্ঘদিনের অভিজ্ঞতা বিজেপি আপনার। ক্ষমতায় আসবে কিনা আমি জানি না, আমার পক্ষে বলা খুবই মুশকিল। এবং বিজেপি হাকডাক তো খুবই জোর হচ্ছে, তবে একটা কথা আছে না, যত গর্জায় তত বর্ষায় না। এখন দেখা যায় বর্ষণটা কীরকম হয়। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আর ভবানীপুর, এই দুটো জায়গা থেকেই ভোটে দাঁড়াচ্ছেন এখন অবধি, যা প্রচার আর কি। তো এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? এই দু জায়গায় দু জায়গায় বহু নেতায় দাঁড়ায়, আচ্ছা। শুভেন্দু বাবু দাঁড়াবেন, কি বলা যাবে। অজয়বাবু বোধ হয়, অজয় মুখার্জিও বোধ হয় একবার দু জায়গায় অনেকে দাঁড়িয়েছে, ইতিহাসে অতীতেও দাঁড়িয়েছে, বর্তমানেও অনেকে দাঁড়াচ্ছে, নতুন কিছু নয়। তো এই যে দিয়ে ঘোষণা করলেন লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, এইসব যে প্রকল্প ছিল, তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে কালকে ইলেকশন ঘোষণা হওয়ার একটু আগে এই যে দিয়ে ঘোষণা করলেন, 55 মিনিট আগে, এটা কি মাস্টার স্ট্রোক হয়ে যাবে? দেখুন, দিয়ে ঘোষণাটা তো মুখ্যমন্ত্রী করেননি, দিয়ে ঘোষণাটা করে দিয়েছে সুপ্রিম কোর্ট আচ্ছা, অনেক দিন আগেই, আচ্ছা, যে তোমাকে এই 25% দিয়ে দিতেই হবে এক্ষুনি। পরের রেস্ট পোর্শনটা কমিটি তৈরি হয়েছে, তারা ফাইনালাইজ করবে, আচ্ছা, তারও ডেট নির্ধারণ করে দেওয়া হয়েছে। উনি অ্যানাউন্স করেছেন যে আমি দিয়ে দেব। মেমো বেরিয়েছে কিনা আমি জানি না, আচ্ছা, আচ্ছা, এবং মেমো বেরোলে পরে সেই মেমো কখন বেরোবে, কিভাবে বেরোবে আমি জানি না। কিন্তু একটা জিনিস একদম ভুল করবেন না, সেটা হচ্ছে এই ঘোষণাটা কিন্তু সরকারের ঘোষণা দেওয়ার জন্য ঘোষণা, কিন্তু এটা দিতে হবে এই ঘোষণা কিন্তু সুপ্রিম কোর্ট করে দিয়েছে, এটা বাউন্ড, আচ্ছা, এটা বাধ্যতামূলক। সুতরাং তার সঙ্গে মোজাম্মেলদের বা পুরোহিতদের ভাতা বাড়ানোর সম্পর্ক নেই। আচ্ছা। দুটো সম্পূর্ণ আলাদা আইটেম, আলাদা বিষয়। এবারে তৃণমূলের সম্ভাবনা সম্পর্কে আপনার কি মনে হচ্ছে? এই ভোটে কি তৃণমূল হারানোর ফাইট ক্ষমতা করছে, সম্ভব? তৃণমূল আদৌ ক্ষমতায় থাকবে কি থাকবে না সেটা এই মুহূর্তে বলা বড় মুশকিলের ব্যাপার আছে। আচ্ছা, সেটা দেখা যায়, আরও কিছুদিন যাক, তখন বোঝা যাবে। না ধরুন আপনাদের কংগ্রেস থেকে ভালো ভালো প্রার্থী হলেন, আমি বলছি তরুণ প্রজন্মের লোকজন প্রার্থী হলেন, তারা ভোটে জিতলেন এবং তারপরে বাইরন বিশ্বাসের ঘটনা ঘটল, তখন কী হবে? না, সব সময় তো আর সবাই তো আর বাইরন বিশ্বাস নয়, আর অথবা সেখানে তো বাইরন বিশ্বাসের বাইরেও অনেক ত্যাগী কংগ্রেস কর্মী আছে। আচ্ছা, আমি তো জানি 40, 45, 50 বছর ধরে কংগ্রেস করছে, তারা তো কংগ্রেস দল ছাড়েনি। সেটা তা সবাই বাইরন বিশ্বাস হতে যাবে কেন? আমাদের তুহিন সামন্ত, আপনার মনে আছে নিশ্চয়ই, বলছেন আমরা হচ্ছি কংগ্রেসের বাড়ির কুকুর, আমরা কোনোদিন কোথাও যাব না, এখানেই থাকবো, এরকম লোকজন আছেন বলছেন? প্রচুর লোকজন আছে। আচ্ছা, তো ধরুন এরকম যদি একটা পরিস্থিতি ঘটে যে তৃণমূল
15টা 20টা 21টা আসনের জন্য কম ক্ষমতায় পড়লেও আসতে পারছে। কংগ্রেস যদি সেই জায়গাটা পূরণ করে দেবে কিনা, হ্যাঁ। এইটাই তো আপনার প্রশ্ন। হ্যাঁ। তো সেইটা, এই প্রশ্নটা কোনো উত্তর এই মুহূর্তে করা মুশকিল। আচ্ছা। মুশকিল এই কারণে যে অনেকগুলো ইফস অ্যান্ড বার্ডস আছে, হুম। যদি তদি অনেক কিছু এর মধ্যে লুকিয়ে রয়েছে, মানে কার্পেটের তলায় চাপা পড়ে আছে। তার কারণ হচ্ছে যে কে কত সিট পাবে তার উপরে নির্ভর করে। দ্বিতীয় হচ্ছে সেই সময়কার রাজনৈতিক পরিস্থিতি কি দাঁড়াবে তার উপরে নির্ভর করে। তৃতীয় জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যার এটা দরকার গভর্নমেন্ট তৈরি করা, তিনিও আদৌ আমাদের সাহায্য প্রার্থী হবেন কি হবেন না তার উপর। আচ্ছা। সুতরাং সবগুলো স্যাটিসফাই হলে তখন এটা না, এই যে আপনারা যে আলাদা লড়ছেন, এর ফলে তো বিরোধী ভোটটা, তৃণমূল যদি সরকারে থাকে, ইনগভর্নেন্সিটা যেটা তৈরি হয়েছে সেটা তো দেখুন, আমি এই প্রশ্নটা অনেকে আমায় করেছে, আমি প্রণববাবুর একটা উত্তর এই প্রসঙ্গে সংযোজন করতে আচ্ছা। চাই। যেখানে বহু দলীয় শাসন ব্যবস্থা, সেই বহুদলীয় শাসন ব্যবস্থায় ভোট ভেঙে যাবে, বিরোধী ভোট ভেঙে যাবে, সরকারি ভোট ইনট্যাক্ট থাকবে, এইরকম একটা অদ্ভুত ধারণা মাথার মধ্যে রাখার কোনো কারণ নেই। কে বলেছে বিরোধী ভোট ভেঙে যাবে? বিরোধী দলগুলো আলাদা আলাদা নির্বাচনী ইস্তাহার নিয়ে আলাদা আলাদাভাবে লড়বে। আচ্ছা। তো সরকারি ভোট ভেঙেও তো বিরোধী দলের কারোর সঙ্গে যুক্ত হতে পারে। বিরোধী দলটাই ভাঙবে এমন মনে করার তো কারণ নেই। বিরোধী দলরা তারাও তো সরকারি দল, বিজেপি হোক তৃণমূল, তাকে ভাঙবে। সুতরাং সেই ভাঙার অঙ্কটা কতটা, পার্সেন্টেজ কতটা, সেইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এইবারের ভোটে। এটা আপনি লিখে রাখুন। তো আপনি যেসব জায়গায় ঘুরে এলেন আর কি, সেখানে মোটামুটিভাবে কংগ্রেসের সভাতে বা আপনি যেখানে গিয়েছিলেন, যে সেসব মিটিং করেছেন, তাতে জনসমাগম কীরকম হয়েছিল, বা মানে পুরনো কংগ্রেস কোথাও বহু পুরনো কর্মী এসছে ঠিকই। আচ্ছা। সব জায়গায় যে খুব একটা জনতার ভিড় হয়েছিল এমন মনে করার কোনো কারণ নেই। আচ্ছা। কোথাও কোথাও ভিড় হয়েছে, কোথাও কোথাও ভিড় কম হয়েছে। দেখুন, ভিড় দেখে ভোট হয় না। ভিড় দেখে যদি ভোট হতো, 1977 সালে যখন লোকসভা নির্বাচন হয়, তখন বর্ধমানে আমার মিটিংয়ে 5000-7000 লোক হতো, প্রফুল্ল সেনের মিটিংয়ে 250-300 ভোট হতো। আমরা সিট পাইনি কেন? ঠিক। ভোট দেখে ভোট হয় না, মানে ভিড় দেখে ভোট হয় না। আচ্ছা আচ্ছা। তো এই যে ভোটের তাহলে ইয়েটা কি, রসায়নটা কি, মানে ভোটের দিন ভোটের রসায়নটা প্রথম তো হচ্ছে ভোটের দিনটায় আপনি যেতে পারছেন কিনা ভোট গণনা। আচ্ছা আচ্ছা। আপনাকে যেতে দিচ্ছে কিনা, আপনি নির্বিবাদে গিয়ে ভোট দিতে পারছেন কিনা। আগের দিন রাত্রে কিছু কিছু জায়গায়, বিশেষ জায়গায়, যেহেতু আপনাকে পারচেস করার প্রচেষ্টা হচ্ছে কি হচ্ছে না, কতখানি পারচেস করা সম্ভব হয়েছে কি হয়নি। আচ্ছা। তৃতীয় জিনিস হচ্ছে যে সমাজের একটা শ্রেণীকে খাওয়ানো দাওয়ানো, লিকার খাওয়ানোর প্রবণতা আছে, পশ্চিমবাংলায় কম হলেও এখনও আছে, যে জন্য লিকার বন্ধ করে দেয় ইলেকশন কমিশন। কিন্তু আগের থেকে অনেকে সঞ্চয় করে রাখে শুনেছি, সেই নিয়ে অনুসন্ধানও হয়েছে ইলেকশন কমিশন থেকে, তার রিপোর্ট কমিশনে আপনারা পাবেন। সুতরাং এই সব ফ্যাক্টরগুলো কার্যকারী ভূমিকা নেবে বলে কোনো সন্দেহ নেই, হবে বলে আমার মনে হয়। তো যদি কোনো কারণে দেখা যায় যে আপনারা কিছু সিট পেলেন, তাহলে বিরোধী দল হিসেবে আপনাদের ভূমিকা কী হবে? সেটা তখন আমাদের বসে আলোচনা করে, নিশ্চয়ই যারা সরকারে থাকবে, সরকারের অপকর্মের বিরুদ্ধে লড়াই করাটাই কাজ হবে। নমস্কার। আমরা এতক্ষণ ছিলাম প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে।